নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ নানা দাবিতে রাজশাহীতে বিএনপির সমাবেশ, নাশকতার আশঙ্কায় বাস বন্ধ, বিড়ম্বনায় যাত্রীরা। মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরুকে কুপিয়ে হত্যা, পরিবহন শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ। কক্সবাজারে ঘরে ঢুকে টাকা ছিনতাইয়ের মামলায় সদর থানার এসআই সহ ৩ জনকে নেওয়া হচ্ছে আদালতে, তদন্ত করে ব্যবস্থার আশ্বাস পুলিশের। রংপুর নগরীতে ১.৫ ঘন্টার আগুনে পুড়ল জামান মার্কেটের বেশ কিছু দোকান, ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি দাবি ব্যবসায়ীদের। সুনামগঞ্জে নির্মাণাধীন সেতু ধসের ঘটনায় তদন্ত কমিটি গঠন, কাজের মান নিয়ে প্রশ্ন স্থানীয়দের, অস্বীকার সওজের। ইঞ্জিনকে রাখি কর্মক্ষম ও সুরক্ষিত। সাউদি লুব্রিক্যান্টস, ভাবনাহীন পথ চলায়। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও ভোটে অনিয়মের প্রতিবাদে রাজশাহীতে চলছে বিএনপির বিভাগীয় সমাবেশ। নগরীর দরগাপাড়া এলাকায় শর্ত সাপেক্ষে এই সমাবেশের অনুমতি পায় দলটি। সকাল থেকেই সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন আশপাশের জেলা থেকে আসা নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে আরও উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও হাবিবুর রহমান হাবিব। এই সমাবেশে প্রতিবাদ ছাড়াও নানা দিক নির্দেশনার আশা করছেন দলটির নেতাকর্মীরা। এদিকে রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শ্রমিক নেতাদের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তার এবং বিএনপি সমাবেশকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় এ ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক সমিতি। দ্বিতীয় দিনের মতো রাজশাহী বিভাগের ৮ জেলায় চলছে পরিবহন ধর্মঘট। এতে বন্ধ রয়েছে যাত্রীবাহী বাস। ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। অনেক যাত্রী কাউন্টারে ভিড় করলেও ফিরে যেতে বাধ্য হন। কর্মস্থলে যেতে দুর্ভোগে পড়েন অনেকে। আমি এখানে বাসের খোঁজে আসছিলাম, ঢাকায় যাব এই জন্য। তো এখন বাস নেই, যেহেতু বাসায় যেতে হবে। আমি জানলাম যে চাপাই থেকে গাড়ি বন্ধ, আমি জানি না যে রাজশাহী থেকে বন্ধ, এই জন্য এখানে দাঁড়িয়ে আছি। ঢাকায় যাব, কিন্তু এখন তো গাড়ি পাচ্ছি না, কোনো ব্যবস্থা হচ্ছে না, কি যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ। ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। জীবিকার তাগিদে বিকল্প উপায়ে গন্তব্যে যাচ্ছেন তারা। এতে সময় বেশি লাগার পাশাপাশি গুনতে হচ্ছে বাড়তি টাকা। কোনো রকমের বড় গাড়ি চলাচল করছে না, এরকম আরও ছোটোখাটো যেসব গাড়িগুলা তারা যাইতে অনেক ভয় পাইতেছে। বগুড়ায় হামলাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পরিবহন নেতারা। বগুড়ায় একটা যে ঘটনা ঘটেছে তার কারণে কিন্তু এই ধর্মঘটটা হচ্ছে, এবং এটা একটা এদের অ্যারেস্ট হলেই আমরা বা আমাদেরকে যদি আশ্বস্ত করে প্রশাসন, তবে আমরা এই ধর্মঘট প্রত্যাহার করব। এদিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা এড়াতে বাড়তি সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ ও বাস চলাচল বন্ধ নিয়ে আরও জানাতে এবার যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমেই নগরীর দরগাপাড়া এলাকা থেকে জানাবেন হাসিবুর রহমান। হাসিব, সমাবেশে কারা কারা উপস্থিত আছেন, এই মুহূর্তে কারা কারা বক্তব্য রাখছেন এবং তারা বক্তব্যে কি বলছেন, কি ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন? বেলা ৩টার দিকেই মূলত এই মহাসমাবেশে নেতৃবৃন্দ বক্তৃতা দেওয়া শুরু করেছেন এবং এখন পর্যন্ত আমি যতটুকু বলেছি তাতে ৪৫ জনের মতো স্থানীয় এবং জাতীয় নেতার পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আসা নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন এবং তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে নিরপেক্ষ একটা নির্বাচন দরকার, এবং তারা এটিও বলছেন যে এবারে নির্বাচনে, বিশেষ করে পৌর নির্বাচনে অনেক জায়গায় কারচুপি হয়েছে, যে কারণে তাদের দলের প্রার্থীরা মনোনীত হতে পারেননি বা নির্বাচিত হতে পারেনি। সেই কারণে তারা বলছেন
বলছেন যে নিরপেক্ষ নির্বাচন হয়নি। একই সাথে তারা দ্রব্যমূল্যেরও ঊর্ধ্বগতির জন্য সরকারকে দায়ী করেছেন এবং বলছেন যে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে ব্যর্থ হয়েছে সরকারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য, বিশেষ করে চাল ডাল সহ যেসব নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরকারের একেবারেই প্রতিদিনের চাহিদা মেটানো উচিত সরকারের সাধারণ মানুষের জন্য, সেটি মেটাতেও ব্যর্থ হয়েছে সরকার, এমনই অভিযোগ করছেন তারা। আর এখন পর্যন্ত যারা বক্তব্য রেখেছেন তারা এই মহাসমাজকে বলছেন যে সরকারের কাছে একটি দেখানো যে তাদের দলীয় নেতাকর্মীদের সমর্থন কিরকম রয়েছে এটি তারা বোঝানোর চেষ্টা করছেন। পাশাপাশি কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলছেন যে তারা নিরপেক্ষ একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। আর আপনাকে জানিয়ে রাখি যে এই প্রায় 1 ঘন্টা হতে চলল নির্বাচনের যে নানা ধরনের অভিজ্ঞতার বর্ণনা করেছেন এখানকার যারা নেতাকর্মী বক্তৃতা রেখেছেন তারা এই 1 ঘন্টার মধ্যে অবশ্য দলীয়ভাবে কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি এই মহাসমাবেশে। আর আপনাকে জানিয়ে রাখি যে এই মহাসমাবেশে মূলত ইকবাল হাসান মাহমুদ টুকুই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং তার বক্তব্যের পরে এই সমাবেশ শেষ হবেন। আর এখানে যারা রয়েছেন আজকে যাদেরকে আমি মঞ্চে এবং এর আশেপাশে দেখতে পাচ্ছি, কেন্দ্রীয় এবং অন্যান্য এলাকা থেকে আসা নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি, তার মধ্যে রয়েছেন মোসাদ্দেক হোসেন বুলবুল রয়েছেন, মিজানুর রহমান মিনু রয়েছেন, এরকম আরও অনেক নেতৃবৃন্দ রয়েছেন এবং তারাও এই সমাবেশে বক্তব্য রাখবে। তবে এখন পর্যন্ত এই সমাবেশ থেকে কোনো রকম কর্মসূচি ঘোষণা করা হয়নি, এখন পর্যন্ত শুধুমাত্র বক্তৃতার মধ্যে রয়েছে এবং এই সমাবেশের যে বক্তব্য এটি চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত, এমনই ধারণা আমাদেরকে দেওয়া হচ্ছে দলীয় লোকজনের পক্ষ থেকে। হাসিবুর রহমান, আপনি সাথেই থাকুন। এবার নগরের বাস স্ট্যান্ড এলাকা থেকে জানাবেন মাইনুল হাসান। বাস চলাচল বন্ধ হওয়ায় জনভোগান্তি কেমন দেখছেন? সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ, কি বলছেন তারা? দীর্ঘদিনের মতো আজকে যে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে এতে কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি সবচেয়ে চরমে। কেননা আমরা দেখেছি যে গতকালকে যখন হঠাৎ করে পরিবহন ধর্মঘট ডাকা হয় এরপরেই কিন্তু ভোগান্তি মানুষ শুরু এবং আজকে দ্বিতীয় দিনের মতো চলছে। আমরা আজকে দ্বিতীয় দিন সকাল থেকেই বাস টার্মিনালে দেখছি যে সাধারণ মানুষ যারা রাজশাহীতে এসেছে তারা গন্তব্য কর্মস্থলে আসছেন, টিকিট কাউন্টারে যাচ্ছেন, কিন্তু কাউন্টার থেকে তাদেরকে বলা হচ্ছে যে কোনো বাস চালানো হবে না। এতেই মূলত তাদের ভোগান্তির শুরু আমরা দেখতে পাচ্ছি এবং তারা এই যখন ভোগান্তি শিকার হচ্ছে সেক্ষেত্রে নিজ কর্মস্থলে ফেরার তাগিদেই কিন্তু বিভিন্ন উপায়ে বাড়তি খরচ করে তারা কিন্তু নিজ কর্মস্থলে যাচ্ছেন। আর পরিবহন শ্রমিক তারা বলছেন যে তারা মূলত গত মাসে বগুড়ায় পরিবহন শ্রমিক নেতাদের উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের গ্রেপ্তারের দাবিতে তাদের একটি আলটিমেটাম দেওয়া ছিল প্রশাসনের প্রতি, সেই আলটিমেটাম অনুযায়ী গ্রেপ্তার করতে না পারায় তাদের মধ্যে পরিবহন ধর্মঘট হবে। সেই হিসাবে তারা বলছে বিএনপির মহাসমাবেশকে ঘিরে সহিংসতার আশঙ্কায় তারা তাদের যানবাহন নিরাপত্তার স্বার্থে মূলত তারা ধর্মঘট করছে। তবে আসল কথা হলো যে ধর্মঘট ভোগান্তির শিকার করতে হচ্ছে সাধারণ মানুষ এবং তাদের ভোগান্তির একেবারে সীমা নেই বললেই চলে। কারণ আমরা অনেককে দেখেছি যারা নিজ কর্মস্থলে ফিরবে, কেউ নিজ বাড়িতে ফিরবে, কারো জরুরি কাজ আছে, তারা প্রত্যেকেই কিন্তু বাস স্ট্যান্ডে এসে ফিরে যাচ্ছেন এবং কাউন্টার থেকে বলা হচ্ছে যারা অগ্রিম টিকিট কেটে রেখেছিলেন তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে, যদি সময় পরিবর্তন সেই কি বিষয়ে এখনো নিশ্চয়তা ভাবে তারা সময় পরিবর্তন করতে পারছে না। কেননা কখন নাগাদ এই পরিবহন ধর্মঘট শেষ হবে সেইটি ব্যাপারে এখন নিশ্চিত নয়। তবে আমরা দেখেছি যে মূল ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। আমরা দেখেছি যে যেহেতু ট্রেন চলাচল করছে সকাল থেকে রাজশাহী যেসব ট্রেন বিভিন্ন রুটে ছেড়ে যাচ্ছে, এই ট্রেনগুলোতে কিন্তু সাধারণ মানুষের বেড়েছে, মানে গত কয়েকদিন ট্রেনের উপর চাপটা বেড়েছে। আর এই বিএনপির মহাসমাবেশের কথা যদি বলি, বিএনপির মহাসমাবেশ শুরু হয়েছে, এখন আমরা দেখছি যে দলে দলে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে সমাবেশে মানুষ আসছে এবং তারা কেন্দ্রীয় নেতাদের যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিলেন সেইটি শোনার অপেক্ষায় আছেন। রাজশাহী থেকে কথা হচ্ছিল হাসিবুর রহমান এবং মাইনুল হাসান জনির সাথে। মানিকগঞ্জে সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। দুপুরে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পুলিশ জানায় সোমবার রাতে স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগমের বাসায় একটি অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরু। সিংগাইরে পুরনো বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে দুটি সিএনজি অটোরিকশা থেকে জেলা পরিবহন শ্রমিক লীগ নেতা আঙ্গুর ও তার ভাই দুলালের নেতৃত্বে ৮-১০ জন মিরুর ওপর হামলা করে বলে অভিযোগ পরিবারের। এ সময় তারা মিরুকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে সেখানে মারা যান মিরু।
সমগ্র বাংলাদেশে। এ পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরবো আরো খবর নিয়ে, সাথে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। যেমনটি আগে বলেছি, দুপুরে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিরু। এ নিয়ে আরো জানাতে এবার মানিকগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, যে পরিবহন শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ, তার সাথে কি মিরুর আগে থেকেই বিরোধ ছিল কিনা, কি বলছে পরিবার? দেখুন, এই আজ থেকে প্রায় মাসখানেক আগে এই মিরুর সাথে কিন্তু এই উপজেলা যে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, তার সাথে কিন্তু তার একটি আধিপত্য বিস্তার নিয়ে তার সাথে মারামারি হয় এবং এই মারামারি কিন্তু এই সিঙ্গার সরকারি কলেজ শাখার যে সভাপতি আছে মোল্লা মোহাম্মদ দুলাল, সেটা তার পর্যন্ত যায়। অর্থাৎ বলা চলে যে সিঙ্গার কলেজের কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এবং শ্রমিক লীগের যে সাধারণ সম্পাদক, এরা আপন দুই ভাই হওয়ার কারণে, এবং মিরু উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তো এই দুই পরিবারের সাথে একই জায়গায় তাদের বাড়ি আজিমপুর সিঙ্গার টোপারে, এবং আগে থেকে তাদের সাথে একটা আধিপত্য বিস্তারের ঝামেলা চলতেছিল। এবং আপনি জানেন যে গতকাল রাতে স্থানীয় যে সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাসায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, গান বাজনা আয়োজন ছিল। সেই গান বাজনা আয়োজন শেষ করে কিন্তু এই মিরু তার এক বন্ধুকে নিয়ে একটি মোটর সাইকেল যোগে কিন্তু নিজ বাড়ি আজিমপুর ফিরছিল। সেখানে পুরাতন বাস স্ট্যান্ডে সিঙ্গার যাবার পথে কিন্তু দুটি সিএনজি যোগে তার উপরে অতর্কিত ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় এবং এই হামলার পরে তাকে জখম করে, এবং এরপরেই তাকে নেওয়া হয় সিঙ্গার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তখন তার অবস্থার আরো অবনতি দেখার পরে রাতেই কিন্তু তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। এবং এই ঘটনা নিয়ে পুলিশ কি বলছে? পুলিশের কোনো বক্তব্য পেয়েছেন কি আপনি? আমার কথা হয়েছে, পুলিশ যেটা বলছেন যে ঘটনার পর থেকে কিন্তু এই ঘটনার সাথে যারা পরিবার যাকে সন্দেহ করছে তাদেরকে কিন্তু আটক করার চেষ্টা চলছে, গ্রেপ্তার করার চেষ্টা চলছে, কিন্তু এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারে না। তার একটা বিষয় জানেন, পুলিশ বলছে যে এখন পর্যন্ত কিন্তু এই মিরুর পরিবারের পক্ষ থেকে কোনো মামলাও করা হয়নি। কারণ আমি কথা বলেছিলাম এই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার সাথে তিনি যেটা বলেছেন যে যেহেতু পরিবার এখন মিরুকে নিয়ে আসলে ব্যস্ত, সেই কারণে তারা এখনো মামলা করতে পারেনি। আর পুলিশ এটা বলছে যে তারা মামলা কখন হবে সেটার জন্য তারা এখনো বসে নেই। তারা কিন্তু এই ঘটনার সাথে যারা জড়িত আছেন তাদের কিন্তু গ্রেফতার করার চেষ্টা চলছে। আরেকটি বিষয়, ঘটনার পর থেকে কিন্তু সকাল থেকে কিন্তু এই যে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন তাদের যে ফেসবুক আইডি আছে, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু একটি নিন্দার ঝড় বয়ে গেছে। আমরা দেখেছি যে সকালে কিন্তু সিঙ্গার উপজেলায় কিন্তু বিক্ষোভ মিছিল হয়েছে এবং সিঙ্গার উপজেলায় কিন্তু এখন সম্পূর্ণ অবস্থা বিরাজ করছে। মানিকগঞ্জ থেকে কথা হচ্ছিল সহকর্মী মঞ্জুর রহমানের সাথে। কক্সবাজারে অস্ত্রের মুখে এক নারীর কাছ থেকে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩ পুলিশ সদস্যকে আজ আদালতে তোলা হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সদর মডেল থানায় রাখা হয়েছে। পুলিশ জানায়, ভুক্তভোগী ওই নারীকে মাদক কারবারি অভিহিত করে তার বাসায় ঢুকে মাথায় পিস্তল ঠেকিয়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নেন সাদা পোশাকে থাকা পুলিশের উপপরিদর্শক নূর হুদা সিদ্দিকী, কনস্টেবল আমিনুল মোমিন ও মামুন মোল্লা। এই সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তাদের বিরুদ্ধে কক্সবাজার মডেল থানায় মামলা করেন ওই নারী। তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত 5 জন আহত হয়েছে। ভাঙচুর হয়েছে অন্তত 10টি মোটরসাইকেল। বেলা 11টায় উপজেলার ভাদাইল এলাকায় এ ঘটনা ঘটে। ভুইয়া এন্টারপ্রাইজের মালিক ও ঝুট ব্যবসায়ী মনির হোসেনের অভিযোগ, ডিইপিজেডের পুরনো জোনে একটি কারখানা থেকে তার লোকজন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ঝুট বের করতে গেলে বাধা দেন উপজেলা যুবলীগের আহ্বায়ক কবির হোসেনের লোকজন। এক পর্যায়ে কবিরের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এ সময় স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এক হয়ে তাদের প্রতিহত করে। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কবির হোসেনের সঙ্গে কথা বলার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙচুর করে মোটরসাইকেলগুলো জব্দ করে। কবির সরকারের লোকজন আমার ছেলেদের উপরে চড়া হয়ে আক্রমণ করছে। এমনকি ওই
দা দিয়ে কুবাইছে, মাথার ভিতরে অনেক মানে জখম হয়ে গেছে, মাজার ভিতরে কুবাইছে, হাতে কুবাইছে। আজকে আবার যখন আমার লোকজন যায় তাদের উপর অতর্কিত হামলা চালায়, পিছন থেকে গুলি করে রামদাদা কোবায়। এই অবস্থায় আমার কয়েকজন নেতাকর্মী বা কয়েকজন ছেলেপেলে আমার হসপিটালে ভর্তি আছে, সরকারি হসপিটালে। রংপুর নগরীতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে জামান মার্কেটের বেশ কয়েকটি দোকান। 1.5 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 10টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ভোরে হঠাৎ লাগা আগুনে নিঃস্ব হয়ে যায় মার্কেটের কয়েকজন ব্যবসায়ী। ব্যবসায়ী আব্দুল আওয়াল কদিন আগে প্রায় 30 লাখ টাকার কাপড় এনেছেন ঢাকা থেকে। মঙ্গলবার ভোরবেলা যখন মার্কেটে আগুন লাগার খবর পেলেন ততক্ষণে ছাই হয়ে গেছে দোকান। এরপর থেকে কান্না যেন তার থামছেই না। 3 ঘন্টা আগে আমার গোডাউনের পাশে একজন রিং দিয়েছে যে মার্কেটে আগুন লাগছে। আমি তারপরে আসিয়া দেখি আমার গোডাউনে কিচ্ছু নাই। এমন আরো 20 ব্যবসায়ী খুঁজেছেন তাদের সর্বস্ব। ব্যবসায়ীদের দাবি আগুনে তাদের ক্ষতির পরিমাণ 30 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। বহু কষ্ট করে আমি দোকানটা করছি, মিষ্টিগুলো কিনছি, মালপত্র কিনছি, সমস্ত শেষ। আমাদের মার্কেটের দোকানদার কাপড়ের ব্যবসায়ী, আমরা যে সামনে রমজান, আমরা তো প্রতিটা দোকানদার নতুন কাপড় আলাদা একটা মাল দিয়ে ভরপুর করে আনাইছি। মেশিনপত্র এক এক করে 10টা-12টা করে মেশিন ছিল, কাপড় ছিল, তৈরি মাল ছিল, এই যে গোডাউনের মাল ছিল, গোডাউন কাপড়ের ফার্ম ছিল, এগুলো সমস্ত কিছু ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের 10টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তারা। ওটা কাঁচা ঘর ছিল, পিছিয়ে যার জন্য আগুনটা দ্রুত ছড়াইছে এবং আশেপাশে যে মোবিলের দোকান ছিল এবং মার্কেটের আর দোকান ছিল, আমরা রক্ষা করতে সক্ষম হয়েছি। এদিকে ভোরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় খাসিরহাট বাজারে আগুন লেগে পুড়ে গেছে 30টি দোকান। ব্যবসায়ীদের দাবি এই ঘটনায় প্রায় 15 কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলছে ফায়ার সার্ভিস। রেশমনন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কোন্দা নালা খালের ওপর নির্মাণাধীন সেতুর 5টি গার্ডারই ধসে পড়েছে। রোববার রাতে গার্ডার বসানোর সময় সবগুলোই খালে পড়ে যায়। ঘটনা তদন্তে কমিটি করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। গত বছরের শুরুতে সুনামগঞ্জ জগন্নাথপুর সড়কে কোন্দানালা খালের উপর সেতুর নির্মাণ কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। ঠিকাদারি পায় AM বিল্ডার্স। রোববার রাতে একটি গার্ডার বসানোর সময় হাইড্রোলিক জ্যাক বিকল হয়ে সেতুর শাটারিং সহ 5টি গার্ডারের সবকটি খালে পড়ে যায়। এতে গার্ডারগুলো ভেঙেও গেছে। এরপর থেকে বন্ধ রয়েছে সেতুর নির্মাণ কাজ। সেতুটি নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। সিমেন্ট রড কম দেওয়ার কারণে এই ব্রিজটা ভাঙা পড়ে গেছে, যেহেতু আমরা এখন যাতায়াত করতে খুব কষ্ট। ভিডিও করলেই দেখা যাবে 300 তার রোড, 500 তার রোড কেন নাই, তার টাকা আত্মসাৎ করার লাগে দুর্নীতি করা হয়েছে। এই কন্ট্রাক্টর বাদ দিয়ে ভালো একটা কন্ট্রাক্টর দিয়ে কাজটা দ্রুত গতিতে চালাইলে আমরা এলাকার বাকি উন্নয়ন হইল। তবে নিম্নমানের কাজের অভিযোগ অস্বীকার করে গার্ডার ধসে পড়াকে দুর্ঘটনা হিসেবে দেখছেন সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। প্লেস করার সময় একটু হাইড্রোলিক ফেল হওয়ার কারণে একটা গার্ডার টিল্টিং হওয়াতে পরবর্তীতে সেল পয়েন্টে অন্য গার্ডারগুলির উপর পড়াতে গার্ডারটা পড়ে গেছে। গার্ডারগুলা এটা একটা সার্বিক দুর্ঘটনা। এটা আমরা এখনো বিল টিল দেওয়া হয়নি, এটা ঠিকাদারের লায়াবিলিটি, ঠিকাদার এটা করে দিলে তারপরে আমরা পরবর্তীতে ইয়া করব। 48 মিটার দীর্ঘ সেতুটি নির্মাণে খরচ ধরা হয়েছিল 51 লাখ টাকা। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি গার্ডার বসানো হয়েছিল। নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের জুনে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সমগ্র বাংলাদেশে এ পর্যায়ে নিচ্ছে বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আলোচনা হচ্ছে। ঢাকা সিলেট মহাসড়কে 4 লেনের কাজের জন্য পুকুর ভরাট, আশুগঞ্জে কৃষি জমি সেচ ব্যাহত, হুমকির মুখে চাষাবাদ। বিরতির পর স্বাগত আরেকবার। দেশে করোনায় আরও 7 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 5 এবং নারী 2 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 8,423 জনের। 216টি ল্যাবে 24 ঘন্টা 15,325 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 515 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 3.36%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,47,316 জনে। সুস্থ হয়েছেন আরও 894 জন। এ নিয়ে মোট সুস্থ 4,98,691 জন।
ঢাকা সিলেট মহাসড়কের 4 লেন প্রকল্পের কাজের কারণে আশুগঞ্জ সহ আশপাশের উপজেলার ফসলি জমিতে সেচ বাধাগ্রস্ত হচ্ছে। মহাসড়কের কাজের সুবিধার জন্য কৃষি সেচ প্রকল্পে ব্যবহৃত পুকুর ও খাল ভরাট করায় এই সংকট তৈরি হয়েছে। সমস্যার দ্রুত সমাধান না হলে ব্যাহত হবে ধান সহ বিভিন্ন ফসল উৎপাদন। ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি ও কৃষি বান্ধব হিসেবে পরিচিত আশুগঞ্জ পলাশ এগ্রো ইরিগ্রেশন সেচ প্রকল্প স্থানীয়ভাবে সবুজ প্রকল্প নামেই পরিচিত। এই প্রকল্পের মাধ্যমে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবহৃত পানি সেচের কাজে ব্যবহার করা হয়। তবে এই পানি জমিতে দেওয়ার আগে ঠান্ডা করা হয় কুলিং রিজার্ভারে। আশুগঞ্জ থেকে বিশ্ব রোড পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কের 4 লেনে সম্প্রসারণের কাজ শুরু হয় বাধাগ্রস্ত হচ্ছে সেচ প্রকল্পের কাজ। এতে চলমান সেচ প্রকল্পের প্রধান কুলিং রিজার্ভার পুকুর ও মহাসড়কের পাশের সেচ খাল ভরাট হয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে সেচের পানির স্বাভাবিক গতি। ফলে কোথাও বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে জমির ফসল, আবার কোথাও পানির অভাবে শুষ্ক জমি। সবুজ প্রকল্পের বাঁধ বেঁধে আমাদের এখানে প্রায় 60 একর জমি নষ্ট হয়ে গেছে। এরা যদি আমাদের ড্রেনটা যদি পরিষ্কার করে দিত তাহলে আজকে আমাদের এত বড় হুতি আজকে আমাদের হইতো না। রুট ছাড়াই মাটি ফেলার কারণে চ্যানেল নেরো হয়ে গেছে, কোথাও কোথাও চ্যানেলের গভীরতা একেবারেই নাই, যার ফলে পানির ফ্লোটা স্বাভাবিক রাখা যাচ্ছে না। 4 লেনের কাজের ফলে অস্তিত্ব সংকটে দেশের ব্যতিক্রমী সেচ প্রকল্প। তবে ফসলের জমি যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমরা সরকারিভাবে নির্ধারণ করে যারা কৃষক যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় আমরা সেই ব্যবস্থা করব এবং আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করব। যদিও এসব অভিযোগ মানতে নারাজ সড়ক বিভাগের কর্মকর্তারা। রাস্তার কাজ করার কারণে বাঁধটি ভেঙে গেছে, এটি আসলে সত্য নয়। এদিকের খালের প্রশস্ততা এখনো 10 মিটার আছে, পর্যাপ্ত পানি প্রবাহ করতে পারছে। এই প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়া সদর, আশুগঞ্জ, সরাইল ও নবীনগরের 34,000-এর বেশি কৃষক স্বল্প খরচে সেচ সুবিধা পেয়ে থাকেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সাতক্ষীরার বসন্তপুর নৌবন্দরে পণ্য আমদানি রপ্তানি বন্ধ আছে 5 দশকের বেশি সময় ধরে। তবে এখনও দাঁড়িয়ে আছে এই বন্দরের বিভিন্ন স্থাপনা। ব্যবসায়ীরা বলছেন বন্দরটি পুনরায় চালু হলে এলাকার আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি বিপুল পরিমাণ রাজস্ব পাবে সরকার। এ বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। কাকশিয়ালী, ইছামতি, কালিন্দী এই 3 নদীর মোহনায় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রাম। গ্রামটির নামে এখানে চালু ছিল বসন্তপুর নৌবন্দর। 55 বছর আগে এই বন্দরই ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাণচাঞ্চল্যর কেন্দ্র। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় বন্ধ হয়ে যায় বসন্তপুর নৌবন্দর। এখনও বন্দরের জরাজীর্ণ কাস্টমস, ইমিগ্রেশন ভবন সহ কর্মকর্তা কর্মচারীদের কোয়ার্টার দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। নৌবন্দরটি পুনরায় চালু হলে স্থানীয়দের কর্মসংস্থান সহ পাল্টে যাবে এলাকার অর্থসামাজিক অবস্থা। মানে আমরা এখানে সবাই আসতাম, তো এখানে আমরা সব লোকজন সব কাজকর্ম করতাম, আর ওপার থেকে ধরেন প্যাসেঞ্জার আসতো, এখান থেকে ধরেন প্যাসেঞ্জার ওপার যাইতো। পুনরায় চালু হয় তো এলাকার অনেক বেকার যুবক আছে, তাদের কর্মসংস্থান ব্যবস্থা হবে। নৌবন্দর ছিল এখান থেকে 50-55 বছর আগে। এখন আমরা নৌবন্দরটা ফিরে চাই, মনের দাবি, প্রাণের দাবি। আমাদের এখানে অর্থনীতি ভালো হবে, বাইরের লোকজন চলাচল সব দিক থেকে আমরা সুবিধা পাবো। স্থানীয়দের দাবির মুখে বন্দরটি পুনরায় চালুর জন্য উদ্যোগ নেয় জেলা প্রশাসন। এ বিষয়ে আশ্বাসও মিলেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠাই। মাননীয় প্রধানমন্ত্রী সানুগ্রহ সম্মতি প্রদান করেছেন এবং নৌপরিবহন মন্ত্রণালয়কে এ বিষয়ে অনুশাসন দিয়েছেন যে এটি পরীক্ষা নিরীক্ষা করে পুনরায় চালু করার জন্য। বসন্তপুর বন্দর থেকে কলকাতা বন্দরের দূরত্ব 70 কিলোমিটার। বন্দরটি চালু হলে ভারত ও বাংলাদেশের পণ্য আমদানি রপ্তানি আরও সম্প্রসারিত হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সমগ্র বাংলাদেশে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো থাকছে। হাকালুকি হাওরে 1 বছরে অর্ধেকে নেমেছে পরিযায়ী পাখির সংখ্যা। অনিয়ন্ত্রিত মাছ আহরণ ও বিষ টোপে হত্যাই কারণ বলছেন গবেষকরা। আপনারা আছেন সমগ্র বাংলাদেশে।
দেশের বৃহত্তম হাওর হাকালুকিতে 1 বছরের ব্যবধানে পরিযায়ী জলচর পাখির সংখ্যা কমেছে অর্ধেক। বিল থেকে অনিয়ন্ত্রিত মাছ আহরণ, জলজ উদ্ভিদের সংকট, বিষ্টপ দিয়ে পাখি নিধনই মূলত দায়ী। সম্প্রতি হাওরের 43 বিলের 2 দিনের পাখি শুমারি শেষে এমন তথ্য জানিয়েছে গবেষকরা। হাকালুকি হাওরের কাংলি বিল, চাকিয়া, গৌরকুড়ি, হাওরখাল, কালাপানি সহ বেশ কয়েকটি বিল পরিযায়ী পাখি নিরাপদ আবাসস্থল। কিন্তু গত কয়েক বছরে এসব বিলে আশঙ্কাজনকভাবে কমেছে পরিযায়ী পাখির সংখ্যা। বাংলাদেশ বার্ড ক্লাব, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং IUCN এর যৌথ উদ্যোগে সম্প্রতি পাখি শুমারি চলে হাকালুকি হাওরে। এ সময় হাওরের 43 বিলে 46 প্রজাতির 24,551টি পাখি মিলেছে। গত বছরের তুলনায় যা প্রায় অর্ধেক। এবছর আমরা বিরল কোনো পাখি পাইনি, অনেক কালেম পেয়েছি এবং আমরা শামখোল, যারা শামুক গুগলি খায়, এছাড়া বক, নানান জাতের বক, বগলা, এদের সংখ্যা অনেক বেশি দেখেছি। মূল কারণ হলো এখন পানি কমে গেছে এবং বেশিরভাগ এখানে জলাশয় যেগুলো আছে, বিল আছে, সেটা তো ফিশিং হচ্ছে। এটার কারণে ফিশিং হলে তো ডিস্টারবেন্স হয়, সব কারণে কিন্তু এখানে পাখি কম। প্রকৃতি ও পাখি গবেষকরা বলছেন, যে হাওরে পাখি থাকে না, প্রাকৃতিক নিয়মে সেখানে মাছও হবে না। তাই হাওরের ভারসাম্য রক্ষায় নিতে হবে পরিকল্পিত উদ্যোগ। হাওড়ে যদি পাখি আসা বন্ধ করে দেয়, সেই পাখির বর্জ্য থেকে যে সার হয়, যেখান থেকে গাছ হয়, যেটা খেয়ে মাছ বেশি হয়, যেটা আমরা টাঙ্গুয়ার হাওড়ে এসে অনেক হাওড়ে প্রমাণ পেয়েছি সারা পৃথিবীতে, সেটা কিন্তু থাকবে না। মানে পাখি যদি আজকে হাকালুকি হাওড়ে আসা বন্ধ করে দেয় বা সমস্ত পাখি মেরে ফেলা হয়, তাহলে কিন্তু মাছ আর কয়েক বছরের মধ্যে এখানে থাকবে না। এইটুকু বোঝার এখন আমাদের সময় এসেছে। মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি, বড়লেখা এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলার প্রায় 28,000 হেক্টর এলাকা জুড়ে হাকালুকি হাওরের বিস্তৃতি। 1999 সালে সরকার এই হাওরকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সমগ্র বাংলাদেশ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ নানা দাবিতে রাজশাহীতে বিএনপির সমাবেশ, নাশকতার আশঙ্কায় বাস বন্ধ, বিড়ম্বনায় যাত্রীরা। মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরুকে কুপিয়ে হত্যা, পরিবহন শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ। কক্সবাজারে ঘরে ঢুকে টাকা ছিনতাইয়ের মামলায় সদর থানার এসআই সহ 3 জনকে নেওয়া হচ্ছে আদালতে, তদন্ত করে ব্যবস্থার আশ্বাস পুলিশের। রংপুর নগরীতে 1.5 ঘন্টার আগুনে পুড়ল জামার মার্কেটের। আপনারা আছেন সমগ্র বাংলাদেশে। দেশের বৃহত্তম হাওর হাকালুকিতে 1 বছরের ব্যবধানে পরিযায়ী জলচর পাখির সংখ্যা কমেছে অর্ধেক। বিল থেকে অনিয়ন্ত্রিত মাছ আহরণ, জলজ উদ্ভিদের সংকট, বিষ্টপ দিয়ে পাখি নিধনই মূলত দায়ী। সম্প্রতি হাওরের 43 বিলের 2 দিনের পাখি শুমারি শেষে এমন তথ্য জানিয়েছে গবেষকরা। হাকালুকি হাওরের কাংলি বিল, চাকিয়া, গৌরকুড়ি, হাওরখাল, কালাপানি সহ বেশ কয়েকটি বিল পরিযায়ী পাখি নিরাপদ আবাসস্থল। কিন্তু গত কয়েক বছরে এসব বিলে আশঙ্কাজনকভাবে কমেছে পরিযায়ী পাখির সংখ্যা। বাংলাদেশ বার্ড ক্লাব, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং IUCN এর যৌথ উদ্যোগে সম্প্রতি পাখি শুমারি চলে হাকালুকি হাওরে। এ সময় হাওরের 43 বিলে 46 প্রজাতির 24,551টি পাখি মিলেছে। গত বছরের তুলনায় যা প্রায় অর্ধেক। এবছর আমরা বিরল কোনো পাখি পাইনি, অনেক কালেম পেয়েছি এবং আমরা শামখোল, যারা শামুক গুগলি খায়, এছাড়া বক, নানান জাতের বক, বগলা, এদের সংখ্যা অনেক বেশি দেখেছি। মূল কারণ হলো এখন পানি কমে গেছে এবং বেশিরভাগ এখানে জলাশয় যেগুলো আছে, বিল আছে, সেটা তো ফিশিং হচ্ছে। এটার কারণে ফিশিং হলে তো ডিস্টারবেন্স হয়, সব কারণে কিন্তু এখানে পাখি কম। প্রকৃতি ও পাখি গবেষকরা বলছেন, যে হাওরে পাখি থাকে না, প্রাকৃতিক নিয়মে সেখানে মাছও হবে না। তাই হাওরের ভারসাম্য রক্ষায় নিতে হবে পরিকল্পিত উদ্যোগ। হাওড়ে যদি পাখি আসা বন্ধ করে দেয়, সেই পাখির বর্জ্য থেকে যে সার হয়, যেখান থেকে গাছ হয়, যেটা খেয়ে মাছ বেশি হয়, যেটা আমরা টাঙ্গুয়ার হাওড়ে এসে অনেক হাওড়ে প্রমাণ পেয়েছি সারা পৃথিবীতে, সেটা কিন্তু থাকবে না। মানে পাখি যদি আজকে
ঢাকালুকি হাওরে আসা বন্ধ করে দেয় বা সমস্ত পাখি মেরে ফেলা হয়, তাহলে কিন্তু মাছ আর কয়েক বছরের মধ্যে এখানে থাকবে না। এইটুকু বোঝার এখন আমাদের সময় এসেছে। মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি, বড়লেখা এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলার প্রায় 28,000 হেক্টর এলাকা জুড়ে হাকালুকি হাওরের বিস্তৃতি। 1999 সালে সরকার এই হাওরকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সমগ্র বাংলাদেশ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ নানা দাবিতে রাজশাহীতে বিএনপির সমাবেশ, নাশকতার আশঙ্কায় বাস বন্ধ, বিড়ম্বনায় যাত্রীরা। মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরুকে কুপিয়ে হত্যা, পরিবহন শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ। কক্সবাজারে ঘরে ঢুকে টাকা ছিনতাইয়ের মামলায় সদর থানার এসআই সহ 3 জনকে নেওয়া হচ্ছে আদালতে, তদন্ত করে ব্যবস্থার আশ্বাস পুলিশের। রংপুর নগরীতে 1.5 ঘন্টার আগুনে পুড়ল জামার মার্কেটের বেশ কিছু দোকান, 30 কোটি টাকার ক্ষয়ক্ষতি দাবি ব্যবসায়ীদের। সুনামগঞ্জে নির্মাণাধীন সেতু ধসের ঘটনায় তদন্ত কমিটি গঠন, কাজের মান নিয়ে প্রশ্ন স্থানীয়দের, অস্বীকার সওজের। আর এই ছিল আজকের সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।